বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে, এটা ভারতের ইদানিংকালের প্রচারণা। এই প্রচারণায় ধোঁয়া তুলেছে আমাদের প্রগতিশীল সিপিবির সাবেক নেতা মতিউর রহমানের পত্রিকা প্রথম আলো। তারা একটা সংবাদ ছেপেছে, শিরোনাম দিয়েছে 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। তবে এই প্রচারণা প্রথম শুরু হয়েছিল আরেক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা প্রিয়া সাহার ট্রাম্পের কাছে নালিশের পর থেকে। 2019 সালে ট্রাম্পকে ছাত্র ইউনিয়ন ও সিপিবির সাবেক নেত্রী প্রিয়া সাহা বলেছিলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, সেখানে 3,70,00,000 মানে 37 মিলিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ডিসঅ্যাপিয়ার বা উধাও হয়ে গেছেন। উগ্রপন্থী মুসলমানেরা আমার ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে, জমি কেড়ে নিয়েছে, এর কোনো বিচার এখনো পাইনি। পরে সাংবাদিকরা প্রিয়া সাহার কাছে জানতে চেয়েছিল, উধাও হওয়া বা ডিসঅ্যাপিয়ার হওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন। প্রিয়া সাহা উত্তর দিয়েছিল, সরকারের আদমশুমারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশ ভাগের সময় বাংলাদেশের জনসংখ্যার 29.7% ছিল হিন্দু। ওই হার এখন নেমে এসেছে 9.7%। এছাড়া আরও বলেছিলেন, এখন দেশের মোট জনসংখ্যা প্রায় 180 মিলিয়ন। সংখ্যালঘু জনসংখ্যা যদি একই হারে বৃদ্ধি পেত, তাহলে অবশ্যই হিন্দুদের জনসংখ্যা হতো 3,70,00,000। তো প্রিয়া সাহা, 1972-এ বাংলাদেশে তো 12 লক্ষ বিহারি জনগোষ্ঠী ছিল, তারাও সংখ্যালঘু। এখন আছে 2.5 লাখ। এরা কোথায় কেন উধাও হলো, উত্তর আছে কোনো? তবে হিন্দু জনগোষ্ঠীর এই উধাও হওয়ার তথ্য প্রিয়া সাহা নিয়েছিলেন আবুল বারাকাতের বই থেকে। বারাকাত সেই সময় নিজের পিঠ বাঁচানোর জন্য বলেছিলেন, প্রিয়া সাহা তার তথ্য উপাত্ত বিকৃতভাবে উপস্থাপন করেছেন। আহা, কি অজুহাত! তার দাবি, প্রিয়া সাহার বক্তব্য বিভ্রান্তিমূলক ও নীতিগর্হিত। কিন্তু বারাকাতের বইয়েও ওই 29.7% অনুপাতটা কিন্তু 1947 সালের দেশভাগের সময়ের না, বরং 1964 সালের দেশভাগের প্রায় 17 বছর পরের। এটা বিরাট ভুল রেফারেন্স অবশ্যই, কিন্তু বারাকাত যে পদ্ধতিতে তার হিসাব কষেছেন তা হচ্ছে এক যদির উপরে দাঁড়ানো ঐকিক নিয়ম। প্রিয়া সাহা কিন্তু আসলে সেই পদ্ধতিটাই অনুসরণ করেছেন। এই ব্যাপারে বারাকাত আবার কিছু বলেননি। তো এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। এক ভদ্রলোক বাজার থেকে বাসায় ফেরার পথে দেখে বড় বড় কই মাছ বিক্রি হচ্ছে। বাড়ি ফিরে তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আদুরে গলায় গল্প হচ্ছে। ওই যদি দিয়ে শুরু করলেন ভদ্রলোক, আমি যদি ওই বড় কই মাছ বাসায় আনতাম, তুমি মজা করে তেল কই রান্না করতে। তো স্ত্রী আর আহ্লাদ করে বললেন, আমি তেল কই রান্না করতাম না, আমি সর্ষে কই রান্না করতাম। এতে তো স্বামী মহোদয় রেগে মেগে অস্থির। উনি বলেন, আমি মাছ আনবো আর তুই সর্ষা কই রান্না করবি, আমি তেল কই খামো আর তুই সর্ষা কই রান্না করবি। শুরু করলেন বউ কিলানো। তো কই মাছ বাসা থেকে বাসায় ঢোকার ব্যাপারটা হচ্ছে হাইপোথেটিক্যাল, কিন্তু বাসায় ওই বউ পুইটানি ছিল জেনুইন। প্রিয়া এবং বারাকাতদের এই উধাও তত্ত্বটা হাইপোথেটিক্যাল, কিন্তু তাতে বাংলাদেশের যে ক্ষতিটা হয় সেটা জেনুইন। বারাকাতের এই তথ্যের গুরুত্বপূর্ণ একাডেমিক ভুল হলো, সরকারের পরিসংখ্যান দেখিয়েছে হিন্দু জনসংখ্যা নয়, বরং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় হিন্দু জনসংখ্যার অনুপাত কমেছে। জনসংখ্যা নয়, অনুপাত, দুটো ভিন্ন জিনিস। সরকারি পরিসংখ্যান থেকে আবুল বারাকাত কেবল এতটুকুই জানছেন যে অনুপাত কমেছে, এর বেশি কিছু না। কিন্তু এ থেকে যিনি সিদ্ধান্ত টানতে যে অনুপাতটা বাদ দিয়ে তিনি কমেছে লিখছেন না, তিনি লিখছেন নিরুদ্দিষ্ট বাক্যে, লিখছেন এভাবে, যদি একই অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি ধরা হয়, তাহলে আনুমানিক 1,13,00,000 হিন্দু ধর্মাবলম্বী মানুষ নিরুদ্দিষ্ট হয়েছেন। এভাবে কমেছে মানেই নিরুদ্দিষ্ট এমন অর্থ বারাকাত তৈরি করেছেন। তিনি ভাষা নিয়ে প্রতারণা করেছেন। এটাকে বলা হয় একাডেমিক প্রতারণা। এটা কোনো একাডেমিক কাজ হতে পারে না। কোনো একাডেমিক এভাবে ইচ্ছামতো সিদ্ধান্ত বা উৎক অর্থ তৈরি করেন না।
তবে আর কি বলবো, এটাই আসলে বাংলাদেশের একাডেমিক ইন্টেলেকচুয়াল বলে যারা পরিচিত তাদের কাজের মান। যেহেতু বারাকাতের বাক্যটা যদির উপরে দাঁড়ানো, তাই যদি সে নিরুদ্দিষ্ট হয়ে গেছে না লিখে নিরুদ্দিষ্ট হতো লিখত, তাও হয়তো মেনে নেওয়া যেত। যে সময় বিতর্কগুলো চলছে সেই সময় বিবিসি বাংলা একটা রিপোর্ট ছেপেছিল, খুব ইন্টারেস্টিং। বিবিসি বাংলা রিপোর্ট ছেপেছিল ব্রিটিশ আমলেও হিন্দু জনসংখ্যার জন্মহারের অনুপাত কখনো কখনো কমে গিয়েছিল। বিবিসি লিখেছে এভাবে, বরং ব্রিটিশ আমলেও এই অঞ্চলে সংখ্যালঘুদের আনুপাতিক হার কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। এর মানে হিন্দুরা ভিকটিম এই বলে বা দেখিয়ে সমাজের সহানুভূতির টানা, আর যা প্রকারান্তরে সহজনগোষ্ঠী মুসলমানদের মনে অপরাধীর অনুভূতি তৈরি করা এবং হিন্দুদের ভিকটিমহুড সেল করা, এটাই হিন্দু রাজনীতি, যা ভারতে বিজেপির রাজনীতিকে পুষ্টি যোগায়। এই তথ্যটার ভিত্তি কত নড়বড়ে দেখা গেল। তো তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই আবুল বারাকাতের এই নিরুদ্দিষ্ট শব্দ ব্যবহার খুবই উদ্দেশ্য প্রণোদিত। এরপর বারাকাতের নিরুদ্দিষ্ট শব্দটাকে আরও এক কাঠি চড়িয়ে প্রিয়া সাহা এর ইংরেজি করেছেন ডিসঅ্যাপিয়ার, মানে যাকে আমরা গুম হওয়া বলি, কিন্তু লিগাল টার্ম হিসেবে গুম বা ডিসঅ্যাপিয়ার শব্দটি হিউম্যান রাইটসের খুব সিরিয়াস শব্দ, যেখানে রাষ্ট্র বিরাট অপরাধী গণ্য হয়ে যায়। তাই নিজেকে মানবাধিকার কর্মী দাবি করা প্রিয়া সাহার এই ডিসঅ্যাপিয়ার শব্দ ব্যবহার করা একটা ক্রিমিনাল অফেন্স। মানে তিনি বলতে চাইছেন হাসিনা সরকার সহ বাংলাদেশের সরকারগুলো 3.7 কোটি হিন্দু লোককে গুম করে ফেলেছে। অথচ সিম্পলি তিনি বলতে পারতেন তারা দেশ ছেড়ে গেছে, তারা ভারতে চলে গেছে, এটা যদি নাও বলতে চান আমরা সবাই মেনে নিতাম, আসলেই তো তাই ঘটেছে। কিন্তু প্রিয়ার মতো ডক্টর আবুল বারাকাতও এই একই অভিযোগের বাইরে নন। তিনি কি একে নিরুদ্দিষ্ট হওয়া বলে দাবি করতে পারেন? ফলে শব্দের আসল উস্কানি তো প্রথম আবুল বারাকাত দিয়েছেন। এই আবুল বারাকাতই বাংলাদেশের হিন্দু রাজনীতিতে আধা প্রমাণিত অপ্রমাণিত যে সমস্ত তথ্যের বয়ান আছে, এই বয়ানদাতা হচ্ছেন আবুল বারাকাত, যেন তার এই বয়ানটা বিজেপি লুফে নিতে পারে। তবে আমার ধারণা আবুল বারাকাত এটার ফল হাতে নাতে পেয়েছেন, কারণ তার এমন বই হাজার হাজার কপি বিলির জন্যে বিজেপি নিশ্চয়ই কিনেছে। তা সেই হিসাবে আবুল বারাকাত একজন বিরাট অর্থনীতিবিদ বলতেই হবে, আমি স্বীকার করলাম। তবে আমরা যদি ইতিহাস দেখি, আজকের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের জন্য 1947 সালের দেশভাগ পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে এক উথাল পাথাল সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছিল। কেন? কারণ ব্যাপক মাইগ্রেশন হয়েছিল, বা পরিবার পরিজন নিয়ে দেশান্তর ঘটেছিল এই 3 দেশেই, যা থেকে আজকের এই 3 রাষ্ট্রের কেউই বাদ নয়। যদিও আমরা সবাই স্বীকার করব এই দেশান্তর বা মাইগ্রেশন কারো জন্যই কোনো সুখের স্মৃতি নয়। তবে যে কেবল বাংলাদেশ থেকে হিন্দুরা দেশ ত্যাগ করে ভারতে গেছে তা একেবারেই না, বরং প্রতি 2 দেশের মধ্যে উভয়মুখী দেশান্তর ঘটেছিল। আর কেবল বাংলাদেশের কথাই যদি তুলি, তবে বলা যায় হিন্দুদের দেশান্তর হয়ে ভারতে যাওয়ার পাশাপাশি সেখান থেকে বিপুল সংখ্যক মুসলমান জনগোষ্ঠী নিরাপদ জীবনযাপনের আশায় বাংলাদেশে চলে এসেছিল। ধরেন ট্রান্সকমের লতিফুর রহমান, এই প্রথম আলোর মালিক, তিনি তো এসছেন জলপাইগুড়ি থেকে। হাসিনার টিচার পদ্মভূষণ আনিসুজ্জামান, তিনি এসছেন কলকাতা থেকে। আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ, হাসিনার জোট সঙ্গী, সে এসছে দিনহাটা থেকে। সাধারণত ভারত, পূর্ব পাকিস্তান সমগ্র সীমান্ত এলাকা জুড়েই এটা ঘটেছিল, বিশেষ করে এখনকার সাতক্ষীরা, বাগেরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। আর ওইদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার থেকে পশ্চিম দিনাজপুর, আমাদের দিনাজপুর এবং রংপুরে বাঙালি মুসলমানদের আসা। বিহার থেকে আমাদের দিনাজপুর কাছে জন্যে ব্যাপক সংখ্যক বিহারি মুসলমান এসেছিল। তাদের পুনর্বাসিত করতেই আমাদের সৈয়দপুর নামে একটা নতুন শহরের জন্ম দিতে হয়েছিল। দিনাজপুর আর রংপুরের 50 মাইল দূরত্বের ঠিক মাঝখানে 25 মাইলে জায়গা বেছে নেওয়া হয়েছিল। সেকালের মিল কারখানা নেই এমন পরিবেশে সৈয়দপুরের কয়েক কিলোমিটারের মধ্যে পার্বতীপুর রেলওয়ে ওয়ার্কশপকে মনে করা হয়েছিল পুনর্বাসনের এক বড় উপায়। আমাদের মোহাম্মদপুর, লালমাটিয়া, এগুলো সব ছিল বিহারিদের রেসিডেন্স। নতুন করে এই উপনগর, উপশহর গড়ে তোলা হয়েছিল। তবে যেসব বিহারি অনেক আগেই বিহার ছেড়ে তৎকালীন ভারতের রাজধানী কলকাতায় হাতের কাজ করত,
1947 সালে এদের অনেকে আবার সেখান থেকে সরাসরি ঢাকায় চলে এসেছিল। ঢাকায় হাতের কাজ জানা কারিগরেরা গাড়ি সহ যে কোনো মেরামতি কাজ, আগরবাতি ধূপবাতি তৈরি করার, নানান ডিজাইনের চটের হাত ব্যাগ তৈরি, সেলুনের কারিগর ইত্যাদিতে পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম অ্যাভেলেবল কারিগর, স্কিল্ড ওয়ার্কার ছিল এরাই, বিহারিরা। এখনও ঢাকার সেলুনগুলোতে সবচেয়ে স্কিল্ড কারিগররা বিহারি। আজও তাই আপনি ঢাকার কোনো বনেদি সেলুনে গেলে আপনি উর্দু ভাষায় শুনবেন। তো বাংলাদেশের হিন্দুরাই একমাত্র ভারতে দেশান্তরী জনগোষ্ঠী নয়। দেশান্তরটা ঘটেছিল ক্রস বর্ডার, মানে দুদিক থেকেই। কাজেই বাংলাদেশে কেবল হিন্দু জনগোষ্ঠী ভিকটিম আর মুসলমানেরা সবের জন্য দায়ী, অপরাধী। এই বয়ান একচোখা এবং উদ্দেশ্যমূলক। এখন একই যুক্তিতে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে আসা মুসলমানদের জন্য যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকেও কেউ দায়ী করে, তাহলে কি হবে? এখন তাহলে এই প্রিয়া সাহা, বারাকাত এবং প্রথম আলোর মতিউর রহমানদের তত্ত্ব এবং ফর্মুলা অনুসারে ভারতের যে কোনো মুসলমান জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসলে এতে ভারতের পরিসংখ্যান দেখে ভারতের কোনো ডক্টর ভট্টাচার্য অথবা কোনো প্রিয়া রহমান অথবা কোনো মতিউর মুখার্জি কি এদেরকে নিরুদ্দিষ্ট বা ডিসঅ্যাপিয়ার্ড বলে দাবি করছে? নাকি এটা বলবে ভারতের কেউ কি তাদেরকে ভারত সরকারের হাতে ডিসঅ্যাপিয়ার্ড বলে দাবি করবে? আর কোনো এক প্রিয়া রহমান কি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে আরও 3.7 কোটি মুসলমানের ভারতের হাতে ডিসঅ্যাপিয়ার্ড বলে নালিশ দেবে? যাই হোক, এবার আসুন বাংলাদেশ হিন্দু শূন্য হবে কিনা সেই আলাপে আসি। এই প্রশ্নের উত্তরে প্রথমে স্থির করতে হবে হিন্দু বলতে আমরা কি বুঝি, হিন্দুর সংজ্ঞা কি। বিজেপি RSS এর দার্শনিক গুরু সাভারকার কে হিন্দু তার একটা সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা ভারতকে পিতৃভূমি আর পবিত্র ভূমি বলে স্বীকার করে তারাই হিন্দু। তাহলে ভাবুন, বাংলাদেশের একজন নাগরিক সাভারকারের সংজ্ঞা অনুসারে ভারতকে পিতৃভূমি বলে মনে করে থাকে, সে কি বাংলাদেশকে ওন করতে পারবে? বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, দুই রাষ্ট্রের স্বার্থের দ্বন্দ্ব থাকে। রাষ্ট্র মানেই স্বার্থ, সেই স্বার্থ পরস্পর কন্ট্রাডিক্টরি। বাংলাদেশ আর ভারত রাষ্ট্রের দ্বন্দ্বে সে কোন পক্ষ নেবে? পিতৃভূমির পক্ষে না মাতৃভূমির পক্ষে? কথাটা শুনতে খুব খারাপ লাগলেও সাভারকারের সংজ্ঞা অনুসারে কাউকে হিন্দু হতে হলে তার জন্যে বাংলাদেশের নাগরিক হওয়াটা কি আদৌ সম্ভব? আমি হিন্দু সম্প্রদায়কে একটা প্রশ্ন করতে চাই, খুব অনেস্ট প্রশ্ন, কিছু মনে করবেন না। এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? স্বাধীনতার পরে এই 50 বছরে কেন আপনাদের এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে এমন একজনও নেতা বের হলো না যে হিন্দু মুসলমান নির্বিশেষের নেতা হতে পারেন? আপনারা আওয়ামী লীগের নেতা হয়েছেন, সিপিবির নেতা হয়েছেন, সুশীল নেতা হয়েছেন, সাংস্কৃতিক কর্মী হয়েছেন, কিন্তু গণমানুষের নেতা হয়ে উঠতে পারেননি কেন? কেন বাংলাদেশের আপামর সাধারণ মুসলমান এটা মনে করতে পারে না যে অমুক দাদা আমার নেতা, তিনি আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনার খবর রাখেন, তিনি আন্তরিকভাবেই আমাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবেন এবং আমরা নিঃসংকোচে ওনাকে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি? এ দায় কার? এটাই তো আপনার সোশ্যাল ক্যাপিটাল। বাংলাদেশের বাঙালিরা ইংল্যান্ডে যে নেতা হচ্ছে, ইউরোপে নেতা হচ্ছে, ইউরোপিয়ান সমাজের নেতা হচ্ছে, এই যে সোশ্যাল ক্যাপিটাল, এই সোশ্যাল ক্যাপিটালটাই আপনার শক্তি, যে আপনাকে রক্ষা করবে, শক্তি যোগাবে। সংবিধানের কাগজের ধর্মনিরপেক্ষতা নয়। তবে সময় এখনো শেষ হয়ে যায়নি। আপনারা এখনো পারেন ঘুরে দাঁড়াতে, আপনারা এখনো পারেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে। তবে সেটা করতে হলে আপনাদের একটা কাজ করতে হবে, সাভারকারের হিন্দু না হয়ে বাংলাদেশি হিন্দু হন। এই সিপিবি এবং তথাকথিত প্রগতিশীলদের উস্কানিকে পদদলিত করতে শিখুন। ওরা আপনাদের বন্ধু নয়। আপনাদের সকল দুর্দশার মূলে এই সিপিবি তথাকথিত প্রগতিশীল রাজনীতি, যা আসলে সফট হিন্দুত্ববাদ। এই বাংলাদেশি হিন্দু প্রপঞ্চই, যে আমি ব্যাখ্যা করলাম একটু আগেই, বাংলাদেশকে এক নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে সাহায্য করবে। বাংলাদেশি হিন্দু মানে কি? বাংলাদেশি হিন্দু সেই বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে ভারতের স্বার্থের প্রতিস্পর্ধী হয়ে দাঁড়াবে। যেই বাংলাদেশি হিন্দু বাংলাদেশি মুসলমানের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সম অধিকারের নাগরিক হয়ে গর্বের সাথে বাংলাদেশে থাকবে। বুক ঠুকে বলুন, আপনি বাংলাদেশি হিন্দু। বাংলাদেশি হিন্দু হিসেবে আপনি ইতিহাসের ভিকটিম নন, ইতিহাসের নায়ক হয়ে উঠতে পারেন।
আপনি পারেন এই উপমহাদেশের ইতিহাসকে পাল্টে দিতে। আপনিই পারেন মোদির হিন্দুত্ববাদকে রুখে দিয়ে এই উপমহাদেশের ভবিষ্যৎকে রক্ষা করতে। বাংলাদেশি হিন্দুরা মোদির হিন্দুত্ববাদের প্রতিস্পর্ধী হয়ে দাঁড়ালে রেসিস্ট হিন্দুত্ববাদের আদর্শিক পরাজয় ঘটবে। বিজেপির বিজয় রথ বাংলাদেশে এসে পরাজিত এবং ধ্বংস হয়ে যাবে। মোদির হিন্দুত্ববাদের অন্যতম প্রধান জ্বালানি বাংলাদেশের হিন্দুদের দুর্দশা। আপনার দুর্দশা যত বেশি হবে, মোদির ভোট বাক্স তত উপচে উঠবে। ইতিহাসের মহেন্দ্রক্ষণ সব সময় আসে না। বাংলাদেশি হিন্দু হিসাবে আপনারা ভাগ্যবান। আপনাদের সামনে ইতিহাস এক মহেন্দ্রক্ষণ হাজির করেছে। সেই মহেন্দ্রক্ষণে আপনি যদি মোদির হিন্দুত্ববাদের প্রতিস্পর্ধী হয়ে উঠতে পারেন, তাহলে সেই নতুন জোয়ারে আপনাদের সাথে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের সব মান অভিমান দূরত্ব খড়কুটোর মতো ভেসে যাবে। আমরা বাংলাদেশের নাগরিকেরা ভারতীয় উপমহাদেশে এক নতুন শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে উত্থিত হব। তারপরে আমরা একসাথে এই অভাগা শতধা বিভক্ত মাতৃভূমি বাংলাদেশকে বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশি পাহাড়ি, বাংলাদেশি সমতলী, বাংলাদেশি সাঁওতাল, বাংলাদেশি গারো সবাই মিলে নক্ষত্রের পথে উড়িয়ে নিয়ে যাব। আপনি কি তৈরি আছেন ইতিহাসের নায়ক হতে?